আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। সম্ভাবনা তত্ত্ব কী জিনিস আগে সেটা জানতে হবে। আমরা কেন পড়ব সেই জন্য সম্ভাবনা আগে জানতে হবে। তাহলে তোমরা সম্ভাবনা বলতে প্রায় সম্ভাবনার ব্যাপারে তোমরা প্রথম থেকে জেনে এসছো যে সম্ভাবনা হচ্ছে কোনো কিছু বিষয় প্রাথমিক অনুমান। যেরকম তোমাদের টেন্স শিখেছিলে, তোমরা কাল শিখেছিলে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে এখানে ফিউচার টেন্সের কথাই এখানে বর্ণনা করা হচ্ছে। সম্ভাবনা তত্ত্ব অ্যাকচুয়ালি ফিউচারকে রিপ্রেজেন্ট করছে, কারণ ফিউচারে কি ঘটবে সেই বিষয়টা এখানে অনুমান করা হচ্ছে, তাই এটাকে সম্ভাবনা তত্ত্ব বলা হচ্ছে। কীভাবে, কত প্রকার উপায়ে সম্ভব, কিভাবে সম্ভব, এগুলো জানার জন্য আমরা সম্ভাবনা তত্ত্ব পড়ব। এখানে কয়েকটা ব্যাপারে বলেছে, সম্ভাবনা তত্ত্বের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছে। ঝোঁকশূন্য পাশা, ঝোঁকশূন্য মুদ্রার কথা বলা হয়েছে। তারপর এখানে অবিন্যস্ত তাসের কথা বলা হয়েছে। তাহলে এইগুলো ছিল কয়েকটা ঘটনার উদাহরণ। তাহলে আগে আমাদের জানতে হবে যে সম্ভাবনার উদাহরণ কি। সম্ভাবনার উদাহরণ আগে প্রথমে জানব। আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেক দিনের ঘটনাই হচ্ছে, প্রত্যেক দিনের ঘটনাই তাদেরকে সম্ভাবনার কথা বলবো। আমরা জানি না আমাদের সঙ্গে কাল কি ঘটতে চলেছে, তাই না? কাল কি ঘটবে, পরের দিন কি ঘটনা ঘটবে আমরা জানি না, তাই এটাকে বলা হচ্ছে সম্ভাবনা। এক্সপেরিমেন্ট বলা হচ্ছে, এক্সপেরিমেন্ট বা ঘটনা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, এরপর দেখো এখানে কয়েকটা দিয়েছে তোমাদের, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে যেটা লাগবে সেইটা হচ্ছে কি কি লাগবে আগে সেটা আগে বলে দিই। যে তোমাদের লুডোর ছক্কার ব্যাপারে জানতে হবে। এই যে লুডোর ছক্কা, এটা জানতে হবে। এই যে লুডো তোমরা দেখতে পাচ্ছ, একে পাশা বলা হয়, বা এখানে বইতে অনেক জায়গায় পাশা বলে উল্লেখ করেছে। সেটা, এটা একটা ঘটনা, এটা একটা এক্সপেরিমেন্ট, মানে পরীক্ষা বলা হচ্ছে একে। পরীক্ষা আর ঘটনা একই জিনিস নয়। তাহলে কি কি পরীক্ষার ব্যাপারে আমরা শিখব। একটা হচ্ছে কয়েন টস, মানে একটা মুদ্রাকে নিক্ষেপ করার ঘটনা। মুদ্রা তোমরা জানো হেড থাকে আর টেল থাকে, একটা মুদ্রা। এবার লুডোর ছক্কার ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ যে লুডোর ছক্কার ক্ষেত্রে, এই যে লুডোর ছক্কার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ যে 6টা তল থাকবে, 1 2 3 4 5 6, 6টা তল থাকবে, 6টি তল নিয়ে গঠিত। তাহলে এটাকে বলা হচ্ছে, এটা একটা ঘটনা হলো। আরও একটা ঘটনা তোমাদের লাস্টে দেখাচ্ছি, তাসের বান্ডেল, তাসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই তো তাসের ক্ষেত্রে, এখানে তাসের বান্ডেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা একটা পরীক্ষা। একটা তাসের বান্ডেলে থাকে 52টা কার্ড থাকে, 52টা কার্ড। এবার এই 52টা কার্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ ক্লাব মানে চিড়িতন, ডায়মন্ড বা হার্ট, ডায়মন্ড বলা হচ্ছে তাই না, রুইতন বলা হয়, রুইতন। এগুলোকে ফার্স্টে তোমাদের জানতে হবে, রুইতন। তাহলে এটাকে বলা হচ্ছে কি, রুইতন বলা হচ্ছে। স্পেড মানে হচ্ছে, ক্লাবস হচ্ছে কি চিড়িতন। তাহলে কি বলা হচ্ছে, ক্লাবসকে বলা হচ্ছে চিড়িতন, হার্টসকে বলা হচ্ছে হরতন,
স্পেড হচ্ছে ইস্কাপন বলা হচ্ছে, ইস্কাপন। তাহলে কি কি শিখলে? এখানে হচ্ছে ক্লাবস মানে হচ্ছে চিড়িতন, ডায়মন্ড হচ্ছে রুইতন, তারপর হার্ট হচ্ছে হরতন, আর স্পেড হচ্ছে ইস্কাপন। তাহলে এগুলোকে ভালো করে আগে জানতে হবে তোমাদেরকে। তাহলে আমরা দেখলাম। আর এখানে যে 52টা কার্ড আছে সেটার ব্যাপারে বলে দিই। এই 52টা কার্ডের মধ্যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 13টা, এটাকে একটা থাকবে টেক্কা, থাকবে একটা থাকবে টেক্কা এস, এই যে এস বলা হচ্ছে এদেরকে টেক্কা। ফেস কার্ড 4খানা ফেস কার্ড আছে। জ্যাক, রাজা থাকবে, রানী থাকবে, রাজা রানী আর জ্যাক বা জোকার যদি বলা যায়। এরকম করে 13টা কার্ড থাকবে। এখান থেকে এত দূর হচ্ছে 13টা কার্ড থাকবে। এ 4টা রাজ্য থাকবে, প্রত্যেকে একটা রাজ্য করে ভাবো। এই যে তাহলে এখানে কি বলা হচ্ছে, এই যে ক্লাবস যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি চিড়িতন, ডায়মন্ড যেটা আছে হচ্ছে তাকে বলা হচ্ছে রুইতন, হার্টস যেটা হচ্ছে হার্টস বলে যেটা লেখা আছে সেটাকে বলা হচ্ছে হরতন, স্পেড যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইস্কাপন। এগুলো আমাদের লাগবে সম্ভাবনা তত্ত্ব পড়ার ক্ষেত্রে বা ঘটনা বিশ্লেষণ করতে গেলে এটা লাগবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যে আছে প্রত্যেকটার ক্ষেত্রে তার নিজস্ব টেক্কা আছে, রাজা আছে, রানী আছে, জোকার আছে, রাজা আছে। তার মানে 13টা, প্রত্যেকটা জায়গায় 13টা করে কার্ড তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটাতে 13টা করে কার্ড আছে, 13খানা করে কার্ড আছে। তাহলে টোটাল এখানে 12টা। এই যে তাসের যে বান্ডল থেকে তাস টানার ঘটনাটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা ঘটনা আমরা সম্ভাবনার পরীক্ষা বলে ঘোষণা করতে পারি। ঠিক আছে। তারপর তো আমি তো বললাম যে কয়েন টসের ক্ষেত্রে বললাম, কয়েন টসের ক্ষেত্রে কি হয়, হেড টেল দুটো থাকে। কয়েন টসের ক্ষেত্রে হেড টেল থাকে। তারপর লুডুর ছক্কার ক্ষেত্রে 1 2 3 4 5 5 6 এগুলো আসে। আর এমনি যদি বলো যে তাসের বান্ডল থেকে, তাসের বান্ডলে তো দেখতেই পাচ্ছ যে এখানে 52টা ঘটনা দেখতে পাচ্ছ। ঘটনার ব্যাপারে আমি বলবো, পরপর আসছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে কিছুটা হলেও। তাসের বান্ডল থেকে তাস তোলাটাও একটা সম্ভাবনার পরীক্ষা বলে আমরা বলতে পারি। তাছাড়া বছরে 365 দিন আমরা সেটাকেও একটা ঘটনা বলতে পারি। যেরকম একটা তোমাদের উদাহরণ দেই, যে 1 জানুয়ারি 2021 সাল, এটা একটা ঘটনা। তাহলে একে A1 বলে ধরে নাও, তাই তো। তাহলে 2 জানুয়ারি 21, তাহলে একে A2 বলে ধরে নাও। এইভাবে তোমরা অনেকগুলো ঘটনার ব্যাপারে এখানে জানতে পারছো। যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট, আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টগুলোকে বলা হচ্ছে কি, মানে আমাদের সঙ্গে যে প্রাত্যহিক জীবনে যেসব ঘটনা ঘটে চলেছে এদেরকেও সম্ভাবনার পরীক্ষা বলে ঘোষণা করা হচ্ছে। এবার চলে আসো ফার্স্টে। আমাদের যেটা পড়তে হবে, তোমাদের পুরনো বইয়ের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবে। সমসম্ভব পরীক্ষা কাকে বলা হচ্ছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলা হচ্ছে সেটা জানতে হবে। র্যান্ডম এক্সপেরিমেন্ট কী জিনিস? সমসম্ভব পরীক্ষা হচ্ছে যার ঘটনা সম্পর্কে আমরা জানি, যার ঘটনা বলতে কি কি ঘটনা ঘটতে পারে সেটা জানি, কিন্তু কোনটা ঘটবে সেটা জানি না। যেরকম তোমাদেরকে একটা উদাহরণ দিই, হেড আর টেলের ব্যাপারে বলি। হেড টেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে তার ঘটনাগুলো জানছি। যে কয়েন টস হচ্ছে একটা কি, কয়েন টস হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তাহলে কয়েন টস, মুদ্রা নিক্ষেপ,
এটাকে কি বলবো? এটাকে বলা হবে এক্সপেরিমেন্ট। এটাকে বলা হবে কি? এক্সপেরিমেন্ট বলা হবে। মুদ্রা নিক্ষেপকে এক্সপেরিমেন্ট বলা হবে, পরীক্ষা। কিন্তু এবার মুদ্রা নিক্ষেপ করলে আশা করি শুধুমাত্র হেড পড়বে না, হেডও আসবে, টেলও আসবে, হেডও আসবে, টেলও আসবে। এবার একে কি বলবো? এদেরকে বলবো ঘটনা। এদেরকে প্রত্যেকটাকে বলবো কি? ঘটনা বা ইভেন্ট বলবো, ইভেন্ট। ঠিক আছে। এবার সমসম্ভব পরীক্ষা তাহলে কাদের বলা হচ্ছে? সমসম্ভব পরীক্ষা হচ্ছে যাদের আমরা ঘটনা সম্পর্কে জানি। এই যে মুদ্রা নিক্ষেপ করলে কি পাওয়া যাচ্ছে? হেড টেল পাওয়া যাচ্ছে, হেড পাওয়া যাবে নতুবা টেল পাওয়া যাবে। তাহলে এর ঘটনাগুলো জানি, কিন্তু মুদ্রা নিক্ষেপ করলে কোনটা আসবে সেটা কি বলতে পারবে? সেটা বলতে পারবে না। তখন তাহলে এই ধরনের পরীক্ষাকে বলা হবে সমসম্ভব পরীক্ষা। তাহলে কয়েন টস হয়ে গেল একটা সমসম্ভব পরীক্ষার একটা উদাহরণ বা র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা উদাহরণ। এবার আমি আসছি আরও একটা উদাহরণে, পাশা ছোড়ার ঘটনা। পাশা বা ডাইস, পাশা ছোড়ার ঘটনা বা ডাইস থ্রো এর ব্যাপারটা আমি বলি। এটা একটা সমসম্ভব পরীক্ষা হবে। কেন হবে সেটা এক্সপ্লেন করছি। কারণ একটা লুডো ছক্কা থ্রো করলে 1 পাওয়া যেতে পারে, আমি তাকে A1 বললাম, 1 পাওয়ার ঘটনাকে A1 বললাম। 2 পাওয়ার ঘটনাকে তাহলে কি বলবো? A2। 3 পাওয়ার ঘটনাকে কি বলবো? A3। 4 পাওয়ার ঘটনাকে বলবো A4। 5 পাওয়ার ঘটনাকে বলবো A5। 6 পাওয়ার ঘটনাকে বলবো A6। তার মানে টোটাল 6টা ঘটনা আছে। এবার একটা লুডো ছক্কাকে ছুড়ে দিলে সেখান থেকে তোমরা বলতে পারবে কি, নির্দিষ্টভাবে কি বলতে পারবে যে ওইখান থেকে কি আসবে? ধরো 6 পড়বে, তুমি যদি বলো 6 পড়বে, কিন্তু ডাইস থ্রো করা হলো, পড়লো গিয়ে 5, তাহলে নির্দিষ্টভাবে কিছু এখানে বলা সম্ভব হচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা ঘটনাগুলো জানি, কি কি ঘটনা আসতে পারে সে ব্যাপারে আমাদের নলেজ আছে, যে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো ঘটনা আসতে পারে, কিন্তু কোনটা আসবে সেটা পারফেক্টলি জানি না। তাহলে এই ধরনের পরীক্ষাকে কি বলবো? সমসম্ভব পরীক্ষা বলবো। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর একটা উদাহরণ দিই। এই যে তাসের বান্ডেল যেটা বলা হলো, তাসের বান্ডেলে যেটা 52টা তোমাদেরকে 52টা কার্ড আছে, 52টা কার্ড আছে। এই 52টা কার্ডের মধ্য থেকে তুমি ধরো এটাকে ভালো করে মিশিয়ে দিলে, 52টা কার্ডকে ভালো করে মিশিয়ে ফেললে। এবার মিশিয়ে ফেলার পর সেখান থেকে ধরো যে কোনো একটা কার্ড টানলে, যে কোনো একটা কার্ড। এবার কোন কার্ডটা পাবে সেটা কি বলতে পারবে? সেটা বলা সম্ভব নয় যদি না তাকে একটা থরলি সাজিয়ে রাখা হয়। এবার সেইটা ঘটনা সম্পর্কে আমরা জানি যে 52টা কার্ডের মধ্য থেকে কী কার্ড, সবগুলো কার্ডের ব্যাপারে জানি, 52টা কার্ড আছে জানি। এবার ওদের মধ্য থেকে কোন কার্ডটা আসবে আমাদের কাছে সেটা জানি না। তাহলে একে সমসম্ভব পরীক্ষা বলা হচ্ছে। তাহলে তোমাদের কাছে 3টে এক্সপেরিমেন্টের ব্যাপারে আমি বললাম, 3টে পরীক্ষার ব্যাপারে বললাম। একটা হচ্ছে কি, একটা হলো কয়েন টস, বিশেষ করে এগুলো ম্যাথে দেখতে পাবে, এই জন্য বারবার তোমাদের এই উদাহরণটা দিচ্ছি। কয়েন টস, ডাইস থ্রো, আর হচ্ছে কার্ডস। এখানে ইভেন্ট হচ্ছে 2টো, মানে ঘটনা হচ্ছে 2টো। লুডোর ছক্কার ক্ষেত্রে ঘটনা হচ্ছে 6টা, কার্ডের ক্ষেত্রে ঘটনা হচ্ছে 52টা কার্ড হচ্ছে। তাহলে এদেরকে সমসম্ভব পরীক্ষা বলা হচ্ছে। এবার কাদের সমসম্ভব পরীক্ষা বলবো না, শুধুমাত্র সম্ভাবনার পরীক্ষা বলবো, সেটা জানতে হবে। এই যে ধরো তোমাদের উচ্চ মাধ্যমিকের বই থেকে আমি প্রশ্নপত্র বানাবো। এবার তোমরা কি ওই সব প্রশ্নের ব্যাপারে কি জানো না? বাইরে থেকেও ধরো তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হলো, তোমাদের উচ্চ মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্রে বাইরে থেকে কোশ্চেন দিয়ে দিলাম।
তাহলে সেই তোমরা যে সৌরেন্দ্রদের বইটা পড়ছো সেখান থেকে কোশ্চেন নাও আসতে পারে নাও আসতে পারে, মানে কোশ্চেন সম্পর্কে আইডিয়া তোমাদের থাকতে পারে নাও থাকতে পারে, কি কোশ্চেন আসবে সেটাও তোমরা জানো না, সুতরাং সেটাকে সমসম্ভব পরীক্ষা বলা যায় না। তার মানে বুঝতে পারছো যে যাদের আউটকাম সম্পর্কে আমি জানি, কি কি আসতে পারে জানি, যেরকম কয়েন টসের ক্ষেত্রে হেড টেল আসছিল এটা জানি, লুডো ছক্কার ক্ষেত্রে A1 A2 A3 যেরকম, তাহলে 6 কি আসবে সেটা জানি, তাহলে সেটা ছিল সমসম্ভব পরীক্ষা। কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ধরো প্রশ্নপত্র কোশ্চেন পেপার, আমি যদি ধরি কোশ্চেন পেপার, তাহলে কোশ্চেন পেপারে কি কোশ্চেন আসবে উচ্চ মাধ্যমিকে, আমি কোন বই থেকে কোশ্চেন তুলে দেব, এর কোনো নিশ্চয়তা নেই। তার মানে তুমি ঘটনা সম্পর্কে জানো না, যে কি ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে জানো না, তাই আমরা তো সন্দেহের মধ্যে থাকি না পরীক্ষায় কি কোশ্চেন আসবে কি না আসবে, এটা একটা ভয়ের মধ্যে থাকি অঙ্ক প্রশ্নপত্র বিশেষ করে। বা ফিজিক্সের কথা বলো, ফিজিক্সে তোমরা ধরো যেগুলো পড়ে গেছো সেগুলো থেকে এলো না, অন্য জায়গা থেকে এলো, তখন তাকে কি বলছি, তখন সেগুলোর ব্যাপারে আমরা ঘটনার ব্যাপারে কিছুই জানি না, সেগুলো কোথা থেকে আসছে না আসছে ওগুলোর ব্যাপারে জানি না, সুতরাং ওদেরকে আমরা কি বলবো, ওদেরকে আমরা সমসম্ভব পরীক্ষা বলতে পারবো না, কারণ ঘটনার ব্যাপারে জানি না, কোন ঘটনা ঘটবে সেটাও জানি না। হ্যাঁ, এটা এবার যদি তোমাদের বলা থাকে যে তোমরা 5টা উপপাদ্য করবে, ওই 5টার মধ্য থেকে যে কোনো দুটো আসবে, তাহলে আমরা এটা বলতে পারবো 5টা উপপাদ্য থেকে যে কোনো দুটো, মানে ঘটনা সম্পর্কে জানি, এবার কোনটা আসবে সেটা জানি না, তাহলে একে সমসম্ভব পরীক্ষা বলা যেতে পারে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো যে তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেটা একটা সমসম্ভব পরীক্ষা নয়, বুঝলে তো। যাদের ঘটনা সম্পর্কে আমরা জানি কি কি ঘটনা ঘটতে পারে সেটা জানি, কিন্তু কোনটা ঘটবে সেটা জানি না, সেটাকে সমসম্ভব পরীক্ষা বলা হচ্ছে। এবার তোমরা এখানে থেকে পড়তে পারো, এখানে বলা হয়েছে কি, যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে, কোন ঘটনা ঘটতে পারে অথবা কোন ফল পাওয়া সম্ভব, তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে, কিন্তু নির্দিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে বা কোন ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তাকে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে যাদের আউটকাম সম্পর্কে আমাদের জানা আছে, যে কি কি ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে জানা আছে, কিন্তু কোন ঘটনাটা পার্টিকুলার ঘটবে সেটা জানি না, তখন তাকে সমসম্ভব পরীক্ষা বলা হচ্ছে, প্রবাবিলিটি থিওরি বলা হচ্ছে। যেরকম এখানে উদাহরণ হিসাবে তোমাদের তুলে ধরেছে এই যে হেড অথবা টেল, কিন্তু পরীক্ষার কোন ফলটি পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তাহলে এটা একটা অন্যতম উদাহরণ। এবার এখানে তোমাদের পড়তে হবে ঘটনার ব্যাপারে। তাহলে ঘটনা কি, আমি তো বিশ্লেষণ করে বললাম যে ঘটনা হচ্ছে হেড আর টেল, হেডকে এক একটা করে ঘটনা বলা হচ্ছে, হেড পড়া একটা ঘটনা, এটা একটা ঘটনা, তাহলে টেল পড়া একটা ঘটনা, হেড পড়া একটা ঘটনা, টেল পড়া ঘটনা, টোটাল ঘটনার সংখ্যা কত, 2খানা। তাহলে কয়েন টসের ক্ষেত্রে ঘটনার সংখ্যা কত হচ্ছে 2। এবার এখানে চলে আসে সরল ঘটনা, যৌগিক ঘটনা, সেটা পরে তোমাদের আরও ভালো করে জানতে পারবে। পাশা ছোড়া হলে এখানে লুডো ছক্কাকেই পাশা বলে উল্লেখ করা হচ্ছে তোমাদের টেক্সট বইতে, 2 থেকে শুরু করে 6 পর্যন্ত। ইংরেজি বর্ণমালা ধরো যে কোনো লেটার টানা হচ্ছে, তাহলে কটা ঘটনা হয়ে গেল, 26টা, সেটা একটা ব্যাপার। এবার সরল ঘটনা, যৌগিক ঘটনা, সেটা একটু না হয় তোমাদের হিন্টস দিয়ে দিই। সরল ঘটনা, যৌগিক ঘটনা হচ্ছে, সরল ঘটনা কি, এই যে 1, 2, 3 থেকে শুরু করে 6 পড়ার ঘটনাকে বলা হচ্ছে, লুডো ছক্কার ক্ষেত্রে একে সরল ঘটনা বলা হচ্ছে। যৌগিক ঘটনা বলে মিক্স থাকবে, এই যে যুগ্ম সংখ্যা পড়া, জোড় সংখ্যা পড়াকে বলা হচ্ছে কি এখানে হচ্ছে যৌগিক ঘটনা বলা হচ্ছে। বা ফল 3-এর গুণিতক হবে সেগুলো একটা ঘটনা, তাহলে 2 পড়ার ঘটনা আর 6 পড়ার ঘটনা, এগুলো টাইপের কিছু ঘটনা যৌগিক ঘটনার মধ্যে পড়ছে, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয়, আর যদি আসে বলে দেব।
পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা কাদের বলবো? যেসব ঘটনার নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এ ইন্টারসেকশন বি এর মান হবে ফাই, তখন তাকে পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হবে। তাহলে তোমরা কি বুঝলে যে পরস্পর পৃথক ঘটনা কাদের বলা হচ্ছে? যেসব ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই। ধরো একটা কোম্পানি তৈরি করছে কি, একটা কোম্পানি তৈরি করছে লাইট প্রডিউস করছে, এলইডি লাইট তৈরি করছে, ধরো এলইডি লাইট তৈরি করছে। আর একটা হচ্ছে কম্পিউটার প্রডিউস করছে, কম্পিউটার বলতে কম্পিউটারের প্রসেসর মানে ম্যানুফ্যাকচার করছে, প্রসেসর। তাহলে এই দুটো কোম্পানির মধ্যে কোনো সম্পর্ক নেই, এলইডি কোম্পানির সঙ্গে প্রসেসর কোম্পানির কোনো সম্পর্ক নেই, কারণ এলইডি লাইট প্রসেসরে লাগানো হয় না আশা করি। তাহলে এদেরকে বলা হচ্ছে কি পরস্পর পৃথক ঘটনা। তার মানে যে ঘটনাগুলো আলাদা আলাদাভাবে ঘটছে তাদেরকে পরস্পর পৃথক ঘটনা বলা হচ্ছে। যেরকম আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে যে ঘটনাগুলো ঘটছে, হয়তো আমাদের বাবা মার সঙ্গে বা আমাদের ফ্যামিলির সঙ্গে যে ঘটনা ঘটছে হয়তো আমাদের জীবনেও প্রভাব পড়তে পারে, কিন্তু যদি আমরা বলি আমাদের চারপাশে অন্যান্য যে মানুষ আছে তা আমাদের জীবনে কি ঘটছে তাদের কোনো যায় আসে না, বা তাদের জীবনে যে কি ঘটছে আমাদের যায় আসে না। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে পরস্পর পৃথক ঘটনারই একটা উদাহরণ। তাদের সঙ্গে কি ঘটছে তার বিষয় যে সমস্যা হচ্ছে সেই সমস্যা আমাদের কাছে হচ্ছে না, বা আমাদের জীবনে যে সমস্যা আছে তাদের জীবনে ঘটছে না। তাহলে এইগুলো হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, স্বাধীন ঘটনা, পরস্পর পৃথক। এইসব ঘটনাগুলোকে ম্যাথের ভাষায় এখানে বলা হবে কি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পাই, বা এদেরকে এর সমমনার মানটা হবে 0। বুঝতে পেরেছ? এরপর আসি অসম্ভব ঘটনা বা নিশ্চিত ঘটনা, ইম্পসিবল ইভেন্ট কাদের বলা হচ্ছে? অসম্ভব ঘটনা কাদের আমরা বলবো? যে ঘটনা ঘটবেই না, কখনোই ঘটবেই না, অসম্ভব ঘটনা, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে ঘটনা কখনোই ঘটবে না তাদেরকে বলা হবে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার একটা উদাহরণ দিই তোমাদের। ধরো কাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কাল ধ্বংস হয়ে যাবে। আমি ধরো ঘটনাকে চিহ্নিত করা হয় এইভাবে, কোলন চিহ্ন দেওয়া হয় যে পৃথিবী ধ্বংস হবে, তাই না? পৃথিবী ধ্বংস, পৃথিবীর ধ্বংস। তাহলে আমরা জানি যে কাল পৃথিবী ধ্বংস হবে না, তাহলে এই ধরনের অযৌক্তিক কথা যে কখনো ঘটবে না, হয়তো এখন তো ঘটছে না, তাহলে এদেরকে বলা হচ্ছে তাহলে প্রবাবিলিটি অফ এ হবে 0, তার কারণে এর কোনো সম্ভাবনাই নেই, বর্তমানে এর কোনো সম্ভাবনা নেই। এদেরকে বলা হচ্ছে অসম্ভব ঘটনা। এবার নিশ্চিত ঘটনা কোনগুলো? নিশ্চিত ঘটনা হচ্ছে আজ দিন আছে, আজকে তোমরা ক্লাস করছো, পরে আজকে রাত হবে, এরপর রাত আসবে, তাহলে জানি যে কী ঘটনা ঘটবে সেটা জানি। তাহলে দিন শেষ হয়ে গেলে রাত আসবে, সেটা যেরকম জানি, রাত শেষ হলে দিন আবার আসবে, এটাও জানি। তাহলে এটাই হচ্ছে নিশ্চিত ঘটনার মধ্যে পড়ছে। তার মানে যেটা ব্যাপারে আমরা জানি, নিশ্চিতভাবে জানি যে এটা হবে, তখন তাকে বলা হবে নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট বলা হচ্ছে। আর যেটা হবে না সেটা ইম্পসিবল ইভেন্ট হয়ে যাচ্ছে, এটা ইম্পসিবল ইভেন্ট বলা হচ্ছে। বুঝতে পেরেছ তো? এবার আসছি পূরক ঘটনা। পূরক ঘটনা কাদের বলা হচ্ছে সেটা জানতে হবে। ধরো আমি একটা ইউনিভার্সাল সেট, তোমরা সেট থিওরিতে পড়েছো, ওই সেটের ধারণাটাই এখানে লাগবে। ধরো এ সেট হচ্ছে এইটা, এটা হচ্ছে এ সেট, তাহলে এদের বাইরেরটাকে কি বলা হতো? এই যে বাইরেরটাকে কি বলা হতো? এদের বাইরেরটাকে বলা হতো এ কমপ্লিমেন্ট, মানে এর বাইরের ঘটনাটাকে বলা হতো এ কমপ্লিমেন্ট। আর এটা তো পুরোপুরি এই যে পুরো চতুর্ভুজটা যে দেখতে পাচ্ছে সেটা তো ইউনিভার্সাল সেট। আচ্ছা, এ ঘটনাটাকে যদি আমরা নিজেকে ভাবি,
নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ভাবি, আমার ঘটনার বাইরে, আমার জগতের বাইরে যে জগৎটা আছে তাকে বলবো এ কমপ্লিমেন্ট, তাই না? বা তোমাদের বাড়িতে, তোমাদের ফ্যামিলিতে যে ঘটনাগুলো ঘটছে, তোমাদের ফ্যামিলিকে যদি আমি একটা এই পৃথিবীর একটা অংশ হিসেবে ভাবি, তোমার বাইরে যে এটা হচ্ছে কি, এর বাইরের ঘটনাটাকে কী হবে? এ কমপ্লিমেন্ট বলা হবে, পূরক ঘটনা বলা হবে, এ কমপ্লিমেন্ট, তাই না? আর পূরক ঘটনা এখানে চিহ্নিত করার উপায় দিয়ে দিয়েছে, এ কমপ্লিমেন্ট লেখা যেতে পারে, এ ড্যাশ লেখা যেতে পারে, এ বার লেখা যেতে পারে, এটাকে বলা হচ্ছে এ ড্যাশ, তাই না? এ ড্যাশ বলা হচ্ছে, এ বার বলা চিহ্নিত করা হয়েছে, তাহলে এদেরকে বলা হচ্ছে কি পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলা হচ্ছে। তাহলে আশা করি পূরক ঘটনাটা কি বুঝতে পারলে। যেরকম তোমাদেরকে আরও একটা উদাহরণ দিই, এখানে বলেছে দেখো, হেড পড়া ঘটনার পূরক ঘটনা হলো হেড না পড়া বা টেল পড়ার ঘটনা। পাশা করি দিল। আর একটা বলছি যে যদি আমি বলি যে হেড পড়ার ঘটনা এইচ যদি বলা হয়, হেডের কমপ্লিমেন্ট কি হবে? টেল আসবে। তার মানে একটা লুডু বলছি, একটা মুদ্রাতে দুটো ঘটনা থাকে, হেড থাকে নতুবা টেল থাকে। তাহলে হেড যদি না পড়ে তাহলে আসবে কি? টেল। এবার লুডুর ছক্কার ক্ষেত্রে ধরো 1 2 3 4 5 6 ছটা ঘটনা আছে, তাহলে একের পূরক ঘটনাগুলো কি হবে? ধরো একের ক্ষেত্রে আমি ধরলাম, একের ক্ষেত্রে পূরক ঘটনা হবে 2 3 4 5 6। এই বাকি যে 5টা ঘটনা আছে, এই 5টা ঘটনাই লুডুর ছক্কার ক্ষেত্রে পূরক ঘটনা, মানে একের ক্ষেত্রে পূরক ঘটনা হয়ে যাচ্ছে। এবার আসছি সমভাবে সম্ভাব্য ঘটনা। সমভাবে সম্ভাব্য ঘটনা কথার মাধ্যমেই বুঝতে পারছো যে সমনার মানগুলো একই আসবে। সমভাবে সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি প্রবাবল ইভেন্টস, মানে দুটোরই সম্ভাবনা একই হবে। যেরকম আমি যদি বলি একটা কয়েন টস করা হলো, হেড পাওয়া গেল, টেল পাওয়া গেল, তাহলে প্রবাবিলিটি অফ হেড কত হবে? সম্ভাবনা হেডের সম্ভাবনা কত হবে? হাফ হবে। যেহেতু দুটো ইভেন্ট আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রবাবিলিটি হেডের ক্ষেত্রেও সম্ভাবনা হবে হাফ, টেলের হাফ হাফ চান্স, তাই না? জন্ম মৃত্যু, এই দুটো অবস্থার মধ্যে মানুষ আটকে আছে, তাহলে এটাও একটা হেড আর টেল, বেঁচে থাকলে হেড, মারা গেলে টেল, তাই না? তাহলে বাঁচার চান্স কত? হেডের চান্স কত? হাফ হচ্ছে, আর মারা যাওয়া বা টেলের সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে এই দুজনের ক্ষেত্রে দেখো সম্ভাবনার মান একই। সম্ভাবনার মান যেহেতু একই আছে, তাহলে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টেল। তার মানে হেড পড়ার ঘটনা আর টেল পড়ার ঘটনা দুটোই সমান, তাহলে এদেরকে বলা হবে সমভাবে সম্ভাব্য ঘটনা। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো লুডুর ছক্কার ক্ষেত্রে A1 মানে এক পড়ার ঘটনা, এক পড়ার সম্ভাবনা কত হচ্ছে? 1/6। তার কারণ কি? 6টা ঘটনা আছে, 6টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/6। ধরো প্রবাবিলিটি অফ A2 2 পড়ার ঘটনার সম্ভাবনা কত? ওটাও 1/6, তাই না? 1/6 হবে। 2ও তো একটা ঘটনা, 2/6 করে দেবে না? তাহলে 2 পড়ার সম্ভাবনা কত হচ্ছে? 1/6 হচ্ছে। 3 পড়ার সম্ভাবনা কত হবে? 1/6। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি সমান প্রবাবিলিটি অফ A2 সমান প্রবাবিলিটি অফ A3 সমান প্রবাবিলিটি অফ A4। এইভাবে 6খানা ঘটনাই সমান হচ্ছে, তাহলে এদেরকে বলা হচ্ছে কি সমভাবে সম্ভাব্য ঘটনা। সমভাবে সম্ভাব্য ঘটনা। এবার সম্পূর্ণ ঘটনা কাকে বলা হচ্ছে? এক্সজস্টিভ ইভেন্টস। কাদের বলবো? এক্সজস্টিভ ইভেন্টস বলা হচ্ছে ওদেরই যাদের ক্ষেত্রে সম্ভাবনাগুলোর মানগুলো যোগ করে ফেললে প্রবাবিলিটি A1 প্লাস প্রবাবিলিটি A2 প্লাস প্রবাবিলিটি A3, মানে সম্ভাবনাগুলো যোগ করে ফেললে তাহলে সম্ভাবনার মান পাওয়া যাবে কত? 1। তখন তাকে বলা হচ্ছে এক্সজস্টিভ সেট অফ ইভেন্টস, মানে সম্পূর্ণ ঘটনাসমূহ। যেরকম প্রবাবিলিটি অফ হেড
প্লাস প্রবাবিলিটি অফ টেল, তাহলে কত আসছে হাফ প্লাস হাফ সমান কত আসবে 1। তাহলে এটাকে হেড আর টেলকে বলা হচ্ছে কি সম্পূর্ণ ঘটনা, হেড আর টেল সম্পূর্ণ ঘটনা, এক্সহস্টিভ সেট অফ ইভেন্টস। এবার লুডুর ছক্কার ক্ষেত্রে তো বললামই। তাসের বান্ডেলের ক্ষেত্রে আমি যদি বলি প্রবাবিলিটি অফ A1, আমি যে কোনো চিহ্ন দিয়ে দিতে পারি। তাসের ক্ষেত্রে A2 দিয়ে দিলাম। এরকম করে 52টা টোটাল কটা কার্ড আছে, টোটাল আছে 52টা কার্ড আছে। 52টা কার্ডের সমষ্টি কত 1, তাহলে 52টা কার্ডের সমষ্টি হবে 1। তাহলে এটাকে বলা হচ্ছে এক্সহস্টিভ সেট অফ ইভেন্টস। তার মানে 52টা ঘটনা এর মধ্যে আছে, 52টা ঘটনার সমমনার সমষ্টি হচ্ছে কত 1 আসছে। তাহলে এখানে A1 A2 থেকে শুরু করে A52 পর্যন্ত যতগুলো কার্ড আছে এইগুলোর ঘটনারকে বলা হচ্ছে সমষ্টি হচ্ছে 1। তাহলে এদেরকে বলা হচ্ছে পরস্পর সম্পূর্ণ ঘটনা সমূহ। তাহলে আমরা কি বলবো A1 A2 মানে তাসের ক্ষেত্রে থেকে শুরু করে A52 পর্যন্ত যে কার্ড আছে এদেরকে বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনা সমূহ, এক্সহস্টিভ ইভেন্টস বলা হচ্ছে। তাহলে এটা বুঝলে তোমরা। এবার আসছি নমুনা দেশ বা ঘটনা দেশ বলা হচ্ছে কি স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস কাদের বলা হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ইভেন্ট স্পেস কাদের বলবো, ইভেন্ট স্পেস ওদেরই বলা হবে। এই যে ধরো তোমাদের বললাম ইভেন্ট স্পেসকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোমিনেট করা হচ্ছে, হেড আর টেল এর সেটের কালেকশানকে বলা হচ্ছে নমুনা দেশ। তাহলে এসটা কি হয়ে গেল নমুনা দেশ। ধরো লুডুর ছক্কার ক্ষেত্রে A1 A2 এরকম করে ডট 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 দিয়ে A6, তাহলে এটা হয়ে গেল একটা ইভেন্ট স্পেস। তাহলে ক্যাপিটাল এসকে কী বলা হবে S1, যদি বলি S1কে তাহলে কি বলা হবে নমুনা দেশ বলা হবে। S1কে তাহলে কি বলা হবে নমুনা দেশ।